খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তুলনাহীন ব্যবস্থাপনা, মহাকুম্ভে পিতৃতর্পণ করে যোগীরাজ্যের প্রশংসায় পঞ্চমুখ সাংসদ রচনা। আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব, ম্যানহোল কাণ্ডে মন্ত্রীকে ভৎসনা মমতা। সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দিল সাব্বির, তার খাঁড়ার তলায় পড়লেন দেবাশিস কুমার। এবার পান গুটখার পিক ফেলে নোংরা করলে বড় অঙ্কের ফাইন, বিল আনছে মমতা সরকার। বাংলায় বেনজির, এবারের মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না 50-এর বেশি পরীক্ষার্থী, কাঠগড়ায় প্রধান শিক্ষকেরা। শেষমেশ নিজেই চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন, ক্লাসরুমে ছাত্রের হাতে সিঁদুর পরা অধ্যাপিকা পায়েল। শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, আসছেন মুকেশ আম্বানি থেকে সজ্জন জিন্দাল, জানালেন মুখ্যমন্ত্রী নিজেই। রাষ্ট্রপতিকে কেন অপমান, সোনিয়ার বেচারি মহিলা মন্তব্য বিতর্কের মাঝে সংসদে সরব মোদি। নিজের কিডনি বিক্রির টাকা স্ত্রীর হাতে দিয়ে সর্বশান্ত স্বামী, প্রেমিকের হাত ধরে ঘর ছাড়লেন গৃহবধূ। ঘূর্ণাবর্তের হুঁশিয়ারি, 10 ফেব্রুয়ারি পর্যন্ত ঝড় জল দুর্যোগ, 21টি রাজ্যে সতর্কতা জারি করল IMD। কি হবে বাংলায়, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। আসছি বিস্তারিত খবরে। বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন কোটি কোটি মানুষ। বাদ গেলেন না অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও। 2 ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে স্নানে যোগদান করলেন, পরনে গেরুয়া বসন। ঝটিকা সফরে এলাহাবাদ এবং বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি, সেখানে চলছে অধিবেশন, যোগ দেবেন তর্ক বিতর্কে। তার আগে রচনা জানালেন কুম্ভ স্নানের বিশেষ অভিজ্ঞতার কথা। এই কুম্ভ স্নান শেষ হবে আগামী 26 ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। 7 সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে এবার একটু বেশি উৎসাহী ভারতবাসী। একের পর এক তারকা যোগ দিয়েছেন কুম্ভ মেলায়, ঘটেছে বহু অঘটনও। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়, 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ, আর 144 বছর পর মহাকুম্ভ যোগ তৈরি হয়। এবছরের নক্ষত্রের অবস্থান মিলিয়ে সেই বিশেষ মুহূর্তই ধরা গিয়েছে। হিসেব বলছে বৃহস্পতি গ্রহ এবার একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেবে পৃথিবীর হিসেবে 144 বছর। সেই সময় এলে তবেই ঘটে মহাকুম্ভ, আর এবার এটাই ঘটেছে। প্রথম থেকেই এই ঘটনা ঘিরে ছিল ব্যাপক প্রচার। এই সঙ্গমে স্নান করতে দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী এসেছেন। দিন কয়েক আগে মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে এখানে ঘটে গিয়েছে অঘটন, বহু মানুষ খোঁজ নেই। সরকারি হিসেব বলছে তাদের মৃত্যু হয়েছে, তবে সেই মৃতের সংখ্যা মাত্র 30। কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ, অভিযোগ মৃতের সংখ্যা লুকোচ্ছে যোগী সরকার। মঙ্গলবার এ নিয়ে উত্তাল হয় সাংসদ। তবে মহাকুম্ভ থেকে গিয়ে আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায় শোনালেন তার অভিজ্ঞতার কথা। যে সময় তার দল সংসদে সুর চড়িয়েছে যোগী সরকারের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পদপিষ্টের ঘটনায় কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের সরকারকে, সেই সময় রচনার গলায় শোনা গেল উত্তরপ্রদেশের প্রশাসনের প্রশংসার কথা। এ এক দারুণ অভিজ্ঞতা, ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন। দুর্ঘটনায় সেটা ঘটেছে, কিন্তু কর্নিশ জানাবো আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার বন্দোবস্ত, জলে নেমে যাতে কেউ ডুবে না যায় সেই জন্য সুরক্ষার বন্দোবস্ত। একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরো বেশি তৎপর এবং সতর্ক হয়ে গিয়েছে, মন্তব্য করলেন রচনা। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। ম্যানহোল কাণ্ডে 3 জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় তড়িঘড়ি তদন্ত করার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, গড়ে দিয়েছেন 7 সদস্যের তদন্ত কমিটি। KMDA বান্তরা চর্মনগরীতে পাইপলাইনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে এবার একরাশ ক্ষোভ উগরে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম নিহত শ্রমিকের পরিবার পিছু 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন, কিন্তু এত কিছুর পরেও কেন এমন ঘটনা ঘটল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আজ মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ছিল,
সেখানেই ম্যানহোল কাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রী ভৎসনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীকে। এই দপ্তরের মন্ত্রী জাভেদ খান। মমতা আজ বলেন, এসব হলে আমি তোমাদের অ্যাসোসিয়েশন ভেঙে দেব। আর তারপরেই কলকাতা পুরসভার মেয়র ফিয়ারাত হাকিমকে নির্দেশ দেন গোটা বিষয়টি দেখে নিতে। এই ঘটনায় বেশ চাপে পড়ে যান জাভেদ। কোনো যুক্তি দেননি, মাথা নিচু করে শুধু সমস্তটাই শুনে গিয়েছেন। রবিবার কলকাতা লেদার কমপ্লেক্সে সেক্টর 6 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীনে সাফাইয়ের কাজ চলছিল। ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা ম্যানহোলে নামেন, আর সেখান থেকেই তলিয়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন 3 জন। এই ঘটনা মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছেছেন, তিনি নিজে খোঁজ খবর নিয়েছেন। তারপরেই ভৎসনা মন্ত্রী জাভেদ খানকে। মুখ্যমন্ত্রী বরদাস্ত করবেন না, কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন এদিন। প্রায় 10 ফুট গভীর ম্যানহোলে কেন নামতে হলো 3 জন শ্রমিককে, এই প্রশ্ন তোলেন তিনি। মন্ত্রিসভার বৈঠকে তখন পিন পড়ার মতো নিরাপত্তা, একসঙ্গে 3 জন শ্রমিকের মৃত্যু মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী। ম্যানহোলে মানুষ নামিয়ে পরিষ্কারের ব্যবস্থাকে 2013 সালে নিষিদ্ধ ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। এমনকি পরিস্থিতি বিশেষে কাউকে ম্যানহোলে নামতে হলে সাফাই কর্মীর জীবন এবং স্বাস্থ্যের সমস্ত রকম নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়। এক্ষেত্রে সেসব কিছুই মানা হয়নি বলে মুখ্যমন্ত্রী তিরস্কার করেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমাদের এই খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। মমতা বন্দ্যোপাধ্যায় কলেজ বলে পরিচিত যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজো নিয়ে বেনজির দৃশ্যের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। সেখানে সরস্বতী পুজো বন্ধ করতে হুমকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাব্বির আলীর বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ। উল্টে ওই কলেজের পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো দেবাশিস কুমারকে। নতুন সভাপতি হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। মঙ্গলবার বিকাশ ভবন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে। প্রশ্ন উঠছে, অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার বদলে কি দেবাশিস কুমারকে বলির পাঠা করা হলো? যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল দুষ্কৃতী সাব্বির আলী এবং তার দল বলের বিরুদ্ধে। অভিযোগ, পুজো করলে কলেজের ছাত্রদের প্রাণনাশের হুমকি দেন তিনি। নির্বিঘ্নে পুজো করার দায়িত্বে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ছাত্রছাত্রীরা। সেই আবেদনের ভিত্তিতে কলেজের সামনে সশস্ত্র বাহিনী মোতায়েন করে পুজো করানোর নির্দেশ আদালত দেয়। সরস্বতী পুজোর দিন কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে ঘিরে ধরেও ওঠে স্লোগান। অভিযোগ ওঠে সাব্বির আলীর বিরুদ্ধে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি দেবাশিস কুমারকে একাধিকবার অভিযোগ জানানো হলেও পদক্ষেপ করেননি তিনি। মঙ্গলবার বিকাশ ভবন থেকে জারি ওই নির্দেশিকায় দেবাশিস কুমারকে ওই পদ থেকে সরিয়ে বসানো হয় অরূপ বিশ্বাসকে। প্রশ্ন উঠছে, যার বিরুদ্ধে আসলে অভিযোগ তার নামে এখনো কেন কোনো পদক্ষেপ গ্রহণ করল না সরকার? নাকি যে কোনো উপায় বিষয়টি নিয়ে অস্বস্তি ঝেড়ে ফেলতে চাইছে মমতার সরকার? এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। 21 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা অভিযোগ তুললেন বিজেপি বাইরে থেকে লোক নিয়ে আসছে, আর তারা বাংলায় এসে পান গুটখা খেয়ে বাংলার মাটিকে থুতু ফেলে নোংরা করছে। আর এবার 26 বিধানসভা নির্বাচনের প্রাককালে পান গুটখা খেয়ে যত্রতত্র থুতু ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, নতুন আইন আনা হচ্ছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। অনেকেই গাড়ি চালিয়ে যাওয়ার সময় কাঁচ নামিয়ে পরিষ্কার রাস্তা নোংরা করেন। এখন থেকে তারা সাবধান হয়ে যান, কারণ করা হচ্ছে রাজ্য সরকার। এদিকে চলতি বাজেট অধিবেশনে এই নিয়ে কড়া বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তারপরেই বিষয়টি উত্থাপন করা হয়। আগামী 10ই ফেব্রুয়ারি বাজেট অধিবেশন। 2001 সালেই আইন প্রণয়ন করা হয়েছিল এই নিয়ে। দ্য ওয়েস্ট বেঙ্গল প্রহিবিশন অফ স্মোকিং অ্যান্ড স্পিটিং অ্যান্ড প্রোটেকশন অফ হেলথ অফ নন স্মোকার্স অ্যান্ড মাইনর্স অ্যাক্ট 2001 অনুযায়ী প্রথমবার প্রকাশ্যে থুতু বা গুটখার পিক ফেললে 1000 টাকা, দ্বিতীয়বার ধরা পড়লে 2000 থেকে 5000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাই মনে করিয়ে দিলেন, কারণ তিনি এই ধরনের আচরণে যথেষ্ট মর্মাহত। তাই আরো কঠোর নিয়ম আনতে চান তিনি। মন্ত্রিসভার বৈঠকে আজ স্পষ্টভাবেই মমতা জানিয়েছেন, এই সমস্যা নিয়ন্ত্রণ করতে আরো কঠোর আইন আনা যায় কিনা সে বিষয়ে চিন্তাভাবনা চলছে। এছাড়াও 26 বিধানসভা নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। 26 বিধানসভা নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট করতে হবে, তাই সব বিষয়কে সামনে রেখে কড়া পদক্ষেপ গ্রহণ করতে চাইছে
রাজ্য সরকার। এবার সেই পথেই হাঁটতে চলেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। অনলাইন পোর্টালে বিভ্রাট, অ্যাডমিট কার্ড না পেয়ে মধ্যশিক্ষা পর্ষদের সামনে বিক্ষোভ। বিভিন্ন জেলায় 50 থেকে 70 জন মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পাননি বলে অভিযোগ। প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ পড়ুয়াদের, সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। অনলাইনে অ্যাডমিট কার্ডে ফর্ম ফিল আপে ভুল হয়েছে, সেই ভুল শুধরাতে ডিরোজিও ভবনের দ্বারস্থ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এবছর প্রথম শুরু হয়েছিল অনলাইন এনরোলমেন্ট পদ্ধতি, সেই কারণেই ভুল হয়েছে। সল্টলেকের ডিরোজিও ভবনের সামনে বিভিন্ন জেলা থেকে আসা স্কুল শিক্ষক শিক্ষিকাদের জমায়েত ছিল। মূলত একই নাম হওয়ার কারণে বা পাশে বাবার নাম না থাকার কারণে এই ভুলগুলি হয়েছে। অ্যাডমিট কার্ডে অনলাইন এনরোলমেন্ট হয়েছে, সেক্ষেত্রে তো অনেক ছাত্রছাত্রী অ্যাডমিট কার্ডে নানান রকম ভুল রয়ে যাচ্ছে। এছাড়াও এরকম অনেক পরীক্ষার্থী রয়েছে যাদের অ্যাডমিট কার্ডই আসেনি। মূলত এই কারণের জন্যই শিক্ষক শিক্ষিকারা ডিরোজিও ভবনে আজ বিক্ষোভ দেখান। পর্ষদ সূত্রে খবর, তিনবার অনলাইনে সুযোগ দেওয়া সত্ত্বেও এই পড়ুয়াদের স্কুল উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি। বেশ কিছু পড়ুয়ার অস্তিত্বের কথাই জানানো হয়নি পর্ষদকে। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গাফিলতির জন্য যারা অ্যাডমিট কার্ড পায়নি তারা পরীক্ষা দিতে পারবে না। অভিভাবকেরা জানিয়েছেন তারা এর জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। ক্লাসরুমের মধ্যেই হয়েছিল মালা বদল। প্রথম বর্ষের ছাত্রের হাতে স্মৃতিতে সিঁদুর পড়েছিলেন অধ্যাপিকা। ম্যাকআউটের এই ঘটনা জোর চর্চা শিক্ষা মহলে, নানাবিধ মত উঠে আসছে। যদিও অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে বিশ্ববিদ্যালয়, তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে চলেছে এবার কর্তৃপক্ষ, কিন্তু তার আগেই নিজেই পদক্ষেপ গ্রহণ করলেন অধ্যাপিকা। পদত্যাগ করতে চেয়ে চিঠি দিলেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি, কারণ বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে শাস্তির মুখে পড়তেই হবে। এ নিয়ে অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় বলেন, একটা ড্রামাকে একটা নাটকে নাচ গান অনেক কিছুই হয়, কিন্তু কেবলমাত্র একটা অংশকে নিয়ে ভাইরাল করা হয়েছে। এটা খুবই নোংরা ব্যাপার। আমার চরিত্র হনন করা হচ্ছে। প্রসঙ্গত, গত কয়েক মাসের শেষের দিকেই ম্যাকআউটের এই ঘটনা গোটা বাংলায় শোরগোল ফেলে দেয়। ক্লাসরুমে বিয়ের বিষয়টি নিয়ে শিক্ষাবিদদের একাংশ তিরস্কার করে ওঠেন, যদিও অধ্যাপিকার বক্তব্য যে সেটি ফ্রেশার্সের নাটকের একটি ক্লিপিংস, যা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে। কিন্তু তদন্ত কমিটির রিপোর্ট স্পষ্ট করল এটা ড্রামা বা প্রজেক্ট নয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী বলেন, প্রাথমিক রিপোর্টটা আমার হাতে দেওয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা অন্যান্য শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে এটা কোনো ড্রামা নয়, এটা কোনো সাইকো ড্রামা নয়, এটা কারিকুলামের যে পার্ট তেমনও নয়, এটা নিছক একটি তামাশার জিনিস, সেটাই করেছেন উনি। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নিজের সমর্থনে একাধিক ভিডিও পোস্ট করতে দেখা গিয়েছে ওই শিক্ষিকাকে। অ্যাপ্লাইড সাইকো ড্রামা বিষয়টি ঠিক কি সেটাও বোঝান তিনি, কিন্তু প্রথম থেকে এটিকে নাটকের অংশ বললেও পরে তিনি বলেন এটি সাইকো ড্রামার অংশ। তা নিয়েও দ্বন্দ্ব। ইতিমধ্যেই অধ্যাপিকা সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্টটিও উড়িয়ে দিয়েছেন। একদিকে মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালদের মতো শিল্পপতিদের উপস্থিতি, অন্যদিকে বিদেশ থেকে আগত বণিক মহলের উপস্থিতি। বুধবার থেকে শুরু হতে চলেছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, জানিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, এবার আরও বড় আকারে হতে চলেছে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন। মমতা জানান, মোট 22টি দেশের প্রতিনিধিরা আসছেন, বিভিন্ন অ্যাম্বাসাডাররা আসছেন, আসতে পারেন ভুটানের প্রধানমন্ত্রীও। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন উপলক্ষে আয়োজিত আজকের চক্রই কার্যত শুরু হয়ে গেল শিল্প সম্মেলন। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন। রাজ্যে আরও বিনিয়োগের লক্ষ্যে হাজির শিল্পপতিরা। রাজ্যের শিল্প মানচিত্রে এবার নতুন হলো এআই হাব। সম্মেলনে যোগ দিচ্ছে ক্ষুদ্র শিল্প থেকে তথ্য প্রযুক্তি শিল্প, সর্বক্ষেত্রেরই মানুষ। এই সম্মেলনে বিশেষ আমন্ত্রিত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারে আরও বেশি গুরুত্বপূর্ণ এই মেলা, তার কারণ এবছর সিআইআই এবং ফিকির জাতীয় কর্ম সমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিক সভার সম্মেলনে অংশ নেবেন বলে সূত্রের খবর। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সংসদে এদিন একাধিক বাক্যবাণে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদমূলক ভাষণের নাম না করে
সোনিয়া গান্ধীর মন্তব্য নিয়ে তোপ দাগেন মোদী। প্রশ্ন তোলেন, কেন দেশের রাষ্ট্রপতিকে অপমান করা হলো? নরেন্দ্র মোদী এদিন তার ভাষণে বলেন, একজন মহিলা রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে। আমি রাজনৈতিক হতাশা বুঝতে পারি, কিন্তু কেন রাষ্ট্রপতিকে অপমান করা হচ্ছে? আজ ভারত এই ধরনের বিকৃত মানসিকতা ত্যাগ করে নারীর নেতৃত্বে উন্নয়নের মন্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে। জনসংখ্যার অর্ধেক পূর্ণ সুযোগ পেলে ভারত দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে পারে। আর কয়েক বছর ধরে ফিল্ডে কাজ করার পর তার এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। উল্লেখ্য, বিতর্কটি যে বিষয়টিকে ঘিরে তৈরি হয়েছে তার কেন্দ্রে রয়েছে একটি ভিডিও, যে ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি। সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ নিয়ে কথা বলছেন। শুক্রবার রাষ্ট্রপতির ভাষণের পর ছেলে রাহুল এবং প্রিয়াঙ্কার সঙ্গে মা সোনিয়া গান্ধীর কথোপকথনের সময় এই আলোচনা উঠে আসে। ভিডিওয়ে শোনা যায়, রাহুল তার মাকে জিজ্ঞাসা করছেন, মন্তব্যটি বোরিং অর্থাৎ একঘেয়ে ছিল কি? সোনিয়া গান্ধীকে বলতে শোনা যায়, রাষ্ট্রপতি বেচারি মহিলা, শেষের দিকে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, শেষের দিকে অনেক কষ্টে কথা বলেছেন। এই বোরিং মন্তব্য নিয়েও এদিন কংগ্রেসকে নাম না করে খোঁচা দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, যারা নিজেদের বিনোদনের জন্য গরিবদের কুড়ে ঘরে ফটো সেশন করেন তারা সংসদে গরিবদের উল্লেখ বিরক্তিকর মনে করবেন। এছাড়াও একই গান্ধী পরিবার থেকে একই সময়ে সোনিয়া, রাহুল এবং প্রিয়াঙ্কার সাংসদ হওয়া নিয়ে মোদীর খোঁচা। একই সময়ে SC/ST শ্রেণী থেকে একই পরিবারের 3 জন কি সাংসদ হয়েছেন? এর আগে গত বছর বাজেটের হালুয়া বিতরণ অনুষ্ঠানের ছবি তুলে ধরে সংসদে রাহুল প্রশ্ন তুলেছিলেন, সেই ছবিতে কতজন আমলা পিছিয়ে পড়া শ্রেণী, দলিত শ্রেণী থেকে রয়েছেন সেখানে? এরপর মোদীর ভাষণে উঠে আসে এই খোঁচা। সংসদে মোদী বলেন, যারা বিদেশ নীতি নিয়ে জানতে চান তারা যেন JFK's ফরগটন ক্রাইসিস বইটি পড়েন। উল্লেখ্য, সেই বইতে জওহরলাল নেহরুর সঙ্গে JF কেনেডির সাক্ষাৎ নিয়ে কিছু বিষয় লেখা রয়েছে। তারই সঙ্গে মোদী বলেন, দেশ যখন নানা চ্যালেঞ্জের মুখে তখন বিদেশ নীতির নামে কি খেলা চলছিল এই বইয়ের মাধ্যমে সেটাই জানতে পারবেন। বিশ্বাস করে নিজের কিডনি বিক্রির 10 লক্ষ টাকা স্ত্রীর হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু টাকা হাতে পেয়ে বদলে গেল স্ত্রী। স্বামীকে কিছু না বলেই প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ল গৃহবধূ সুপর্ণা। এখন ভাঙা শরীরে কার্যত নিঃস্ব অবস্থায় দিন কাটাচ্ছেন সাঁকরাইলের নিজের বাড়িতে, চাইছেন বিশ্বাসঘাতকতার বিচার। সাঁকরাইলের ধুলোগড় ব্যানার্জি পোলের কাছে বছর 38-এর ব্যক্তি পিন্টু বেজ থাকেন। বছর 16 আগে পাঁচলার গঙ্গাধরপুরে এক বিয়ে বাড়িতে সুপর্ণা বেজের সঙ্গে তার আলাপ হয়। মাস 6 প্রেম পর্ব চলার পর মন্দিরে বিয়ে সারেন তারা। যথেষ্ট অভাবের মধ্যেই সুখের সংসার। মাস কয়েক আগে পিন্টুর স্ত্রী তাকে কিডনি বিক্রির প্রস্তাব দেয়, যাতে সংসারের আর্থিক অনটন থেকে বেরিয়ে আসা যায়। পিন্টু হাতে 10 লক্ষ টাকা নগদ পাবে এই আশ্বাস পেতেই স্ত্রীর এক কথায় রাজি হয়ে যায়। এরপর প্রথমে হাতে 50,000 টাকা তুলে দেওয়া হয়। গত বছর নভেম্বর মাসে তিনি একটি কিডনি দিয়ে দেন। এর বিনিময়ে তার স্ত্রীর হাতে নগদ 10 লক্ষ টাকা তুলে দেয় কিডনির গ্রাহক। পিন্টু বেশ জানিয়েছেন, যখন তিনি বাড়িতে বিশ্রামে ছিলেন সেই সময় তার স্ত্রী ডিসেম্বর মাসের 22 তারিখে বাজারে যাবার নাম করে বাড়ি ছেড়ে চলে যান। ঘরে রেখে যায় তার মোবাইল। এরপর সাঁকরাইল থানায় মিসিং ডায়েরি করেন সে। দীর্ঘদিন তার খোঁজ না পেলেও পরে সে জানতে পারে ব্যারাকপুরের রবি দাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সামাজিক মাধ্যমে পরিচয় এবং প্রেম। তার স্ত্রী রবির সঙ্গেই থাকছে। পিন্টু এরপর মেয়ে এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে ফেরত আনার চেষ্টা করলে সে আর বাড়ি ফিরে আসেনি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে পিন্টু। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, পিন্টুর স্ত্রী নিজের ইচ্ছে বাড়ি ছেড়েছে, তাই এ ব্যাপারে পুলিশের বিশেষ কিছু করার নেই। ভাঙা শরীরে বেশিরভাগ সময় শুয়ে কাটান পিন্টু। দুর্বলতার কারণে কাজকর্মও করতে পারে না। 16 বছর তার সঙ্গে থাকার পর স্ত্রী তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার সমস্ত টাকা পয়সা এবং গয়না নিয়ে চম্পট দিয়েছেন। তিনি চান এর জন্য যেন উপযুক্ত শাস্তি হয় দুজনেরই। দুটি পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্তের সানাসি চাপে দেশের আবহাওয়ায় চরম পালাবদল ফেব্রুয়ারির শুরুতেই, যার জেরে আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে আবহাওয়া খারাপ থাকবে, পূর্বাভাস হাওয়া অফিসের। রাজধানী দিল্লিতে আজও হালকা বৃষ্টির সঙ্গে কুয়াশার সতর্কবার্তা। কি হতে চলেছে বাংলার আবহাওয়া, আসুন জেনে নিই কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে এবং কোথায় কুয়াশা দেখা দিতে পারে। পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে সারা দেশে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে ব্যাপকভাবে। আজ সকালেও দিল্লি NCR হালকা বৃষ্টিপাত হয়েছে। IMD 8 ফেব্রুয়ারি আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ার পূর্বাভাস দিয়েছে। 10 ফেব্রুয়ারি পর্যন্ত
দেশের 10টিরও বেশি রাজ্যে সকাল সন্ধ্যায় ঘন কুয়াশার সতর্কবার্তা। তার মধ্যে থাকছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা। উত্তর গুজরাট এবং সংলগ্ন অঞ্চলগুলিতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ওপর দিয়েও আরেকটি ঘূর্ণাবর্ত বিদ্যমান। জম্মু এবং কাশ্মীরের সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। 8ই ফেব্রুয়ারি থেকে উত্তর পশ্চিম ভারতে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়তে পারে। পাশাপাশি উপক্রান্তীয় পশ্চিমী জেট স্ট্রিম উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে। বাতাস 12.6 কিলোমিটার উচ্চতায় 130 নট বেগে প্রবাহিত হচ্ছে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, দিল্লি এবং বেশ কিছুটা জায়গায় মেঘ থাকবে। কোথাও কোথাও হালকা বৃষ্টি বা গুড়ি বৃষ্টি হতে পারে। 5ই ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এবং উত্তর দিক থেকে আসা ঠান্ডা বাতাস তাপমাত্রা কমিয়ে দেবে। বিহারের 5টি জেলায় ঘন কুয়াশার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী 5 দিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ পরিষ্কার থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে আশা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার এবং আগামীকাল 5ই ফেব্রুয়ারি পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত থেকে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত ও তুষারপাতের পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। খবর শেষ হলো। ধন্যবাদ।